প্রক্রিয়াটা হলো একদম পুরোপুরি গণতান্ত্রিক, নিচ থেকে উপর পর্যন্ত নির্বাচিত হয় এবং সেই প্রতিনিধিরাই স্ব কমিটি নির্বাচন করে এবং এখানে সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটি গঠন হওয়ার পর আমরা জিতেন চৌধুরীর নাম প্রস্তাব করেন মানিক সরকার এবং সঙ্গে সঙ্গে আমরা বলেছি আর কেউ সেক্রেটারি হতে চান কিনা, না সকলে একসঙ্গে এক ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জিতেন চৌধুরীকে পুনরায় রাজ্য কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। অনুরূপভাবে সেক্রেটারিয়েটও, যেটা আমাদের নিয়ম হলো নতুন সেক্রেটারি তাকে দৈনন্দিন কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য একটা সম্পাদক মণ্ডলী তৈরি হয়। সেই সম্পাদক মণ্ডলী নামটা প্রস্তাব তোলেন, এটাও সর্বসম্মতিক্রমে রাজ্য কমিটিতে অনুমোদিত হবে। প্রথম 14 জন এখানে হ্যাঁ, প্রথম 14 জন নাম আছে কি এখানে? 12 জন, প্রথম 12 জন, হ্যাঁ, আর লাস্ট হচ্ছে 2 জন। নতুন এসছেন 12 জন লোক, পুরনো আগেই ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য। নতুন 2 জন এসছেন, একজন হলো গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত, আরেকজন হলো গিয়ে রতন সাহা সোনামুখা। এই 2 জন নতুন এসছে, এই নিয়ে 14 জন। আগে ছিল আমাদের 16 জন। আমরা যেহেতু বিভিন্ন স্তরে কমিটিগুলো ছোট করেছি, এই ক্ষেত্রেও আমরা 14 জনের সেক্রেটারি করেছি। এছাড়া যে বিষয়টা আমি বলবো, বিভিন্ন বিষয় কনফারেন্সে সাংঘাতিক আলোচনা এসছে। রাজ্যবাসী কতগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা রাস্তায় নামতে চাই এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। এই ধরনের 9টা প্রস্তাব আমরা গ্রহণ করেছি, এগুলো নিয়ে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো গিয়ে আমি বলছি, যেটা জাতীয় শিক্ষানীতির আড়ালে পরিকল্পিত গেরুয়াকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, বেসরকারি প্রতিষ্ঠানাতে তুলে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 2 হলো রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, খুন, পাচার রোধে ব্যাপক জনমত গড়ে তুলুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। 3 হলো গিয়ে RSS বিজেপি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজ্যের বহমান ভাষা, সংস্কৃতি, সম্প্রদায়গত সৌহার্দ্যকে ভাঙার সমস্ত প্রকার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এরপর হলো গত আগস্ট-সেপ্টেম্বর 2024 প্রলয়ঙ্করী বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা, ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষক জুমিয়া পরিবার সমূহকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা সহ রাজ্যে কৃষি ও কৃষকদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরেরটা হলো রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে অবিলম্বে 125তম সংশোধনী বিল পাশ করে এডিসিকে অধিক ক্ষমতা ও অর্থ প্রদান এবং ভিলেজ কমিটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারপরে যে প্রস্তাব এসছে, অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার মধ্য দিয়ে পূরণ, আউটসোর্সিং বা চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। তার সাথে 10 বছর ও তার বেশি সময় ধরে অনিয়মিত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, জাতীয় স্বাস্থ্য মিশন, রেগা, সর্বশিক্ষা, পাম্প অপারেটর, পার্ট টাইম ওয়ার্কার, DRW হিসেবে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। তারপরে যে প্রস্তাব এসছে, আশা, মিড ডে মিল, অঙ্গনারী কর্মী, সহায়িকা যারা আছেন এবং তাদের বিভিন্ন প্রকল্প কর্মী যারা আছেন, সকল প্রকল্প কর্মীদের ছুটি, চিকিৎসা ব্যবস্থা, বোনাস, ন্যায্য মজুরি, পেনশন সহ সমস্ত ধরনের ন্যূনতম সুযোগ সুবিধাদি বন্দোবস্ত করতে হবে। রেগা 2 প্রকল্পের 200 দিনের কাজ, 600 টাকা মজুরি প্রদান, রাজ্যের রেগায় ব্যাপক দুর্নীতি বন্ধ করতে হবে। এরপরে যে প্রস্তাবটা আমরা নিয়েছি সেটা হলো রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নৈরাজ্য বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নেশা এবং কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্বার গণ আন্দোলন করে তুলুন। এই 9টা প্রস্তাব
সম্মেলন থেকে সর্বসম্মতিভাবে গৃহীত হয় এবং রাস্তায় নামার সিদ্ধান্ত গৃহীত হয়। একটা কথা যেটা বলল সেক্রেটারি বলেছেন সবটা, সম্মেলনটাতে আলোচনা যেটা দেখলাম আমরা, একটা সমস্ত কমপ্লেনের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, যারা লড়াকু এসছেন তাদের মধ্যে একটা, আমরা অনেক সম্মেলন দেখেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা আলাদা ইয়ে ছিল যে না, আমরা এই যে অবস্থাটা চলছে এর থেকে মানুষকে কিভাবে সংগঠিত করা যায়, কিভাবে লড়াইতে নেওয়া যায়, কিভাবে আন্দোলনে নেওয়া যায়, এই সম্পর্কে আলোচনায় উঠে আসে। এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই যে জনসভাটা সম্পর্কে বলেছেন আমাদের সেক্রেটারি সরকার। আমি তো পরিবহনের সঙ্গে যুক্ত লং টাইম, 1970 সাল থেকে, এবং এই জিনিস আমার আর মনে পড়ে না যে এইভাবে গোটা রাজ্যে অটো, ই রিক্সা, মোটর সবকিছু বন্ধ করে দেওয়া, কোথাও একটু কন্টিনিউয়াস এবং আক্রমণ, এবং একদম হুইয়া যে যারা টাকা অ্যাডভান্স নিয়েছে, যে গাড়িগুলো আগের দিন সবাইকে বাধ্য করেছে টাকা ফেরত দাও, নতুবা তোমার রুটে গাড়ি চলতে দেওয়া হবে না। সবাই হাত জোর করে কেউ কেউ কেঁদেও দিয়েছে যে ক্ষমা করবেন, টাকাটা 7 দিন আগে নিয়েছি, আগাম টাকাটা ফেরত দিয়ে গেলাম, কারণ আমাকে তো রুটে চলতে দেবে না। মাসের পর মাস, এর আগেও এই ধরনের ঘটনা হয়েছে, 2 মাস 3 মাস বাস বসিয়ে রেখেছেন। একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি, এখন মন্ত্রী, নাম বলতে চাই না আর কি, একবার আমি তখন এই দপ্তরে পরিবহনের ভারপ্রাপ্ত মন্ত্রী ফোন করে বলছে যে নাগের জোলার বাস দিচ্ছে না। কেন এমনটা বিরক্ত হওয়ার কথা না, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, ইয়েস এক্ষুনি আসেন। যাওয়ার পর তিনি এখন কিন্তু মন্ত্রীর দায়িত্বে গিয়ে বলেছে, বলার সঙ্গে সঙ্গে আমি নাগের জোলার লিডার যে আছে সেখানে তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক যে বাস দেয়? কয় না, আগে যে বাস নিয়েছে সেই টাকা দেয়নি এবং এই কারণে একটু ইয়ে করেছে। ও জন্য আগেরটা আগের ব্যাপার, কিন্তু কোনো গাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে না হয়, দিয়েছে গাড়ি। এই ধরনের নজির আমি দেখিনি কখনো, যে এর আগেও করেছে তারা, বাস আক্রমণ এবং দৈহিক নির্যাতন এগুলো করেছে। এইবার যেটা করেছে একেবারে আমার মনে পড়ছে না, নজিরবিহীন ঘটনা যেটা করেছে, মানুষকে ফিরে যাওয়ার পথও 1-2টা গাড়ি আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কেন মিটিং এসছে এ পর্যন্ত 3-4টা মারপিটের ঘটনা আমাদের দৃষ্টিতে এসছে। শহরের মধ্যে দোকান বন্ধ করে দেওয়া, ইভেন মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে তাকে বলেছে তুমি যেহেতু মিটিং গেছো কয়েকদিন তুমি বাজারে আসতে পারবে না, খোরগারের সেলুন বন্ধ করে দিয়েছে। এই ধরনের কিছু ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে, দোকানপাট বন্ধ করে দেওয়া, জীবিকার উপর আক্রমণ করা। কেন মিটিং এসছে? আর যারা এর মধ্যে দাঁড়িয়ে সাহস করে গাড়ি দিয়েছেন, নাকি এই লোক আসলো কি করে, এগুলি প্রাইভেট কার মালিকই বেশিরভাগ সহযোগিতা করেছেন, নিশ্চয়ই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল। এই পরিস্থিতির মধ্যে এত ঘটনার পরও মানুষকে আটকাতে পারেনি, এটা একটা ব্যতিক্রমী ঘটনা বলে আমাদের মনে হয়েছে, আপনারাও দেখেছেন। এটা মানুষের দৃঢ় চেতা মনোভাব যদি না হতো এত লোকের সমাবেশ করা যেত না। কাজে রক্তচক্ষু দিয়ে সবসময় কাজ হয় না, মানুষেরও একটা দেওয়া যায়, যখন পিঠ থেকে যায় মানুষ তখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। এটাই নিয়ম এবং এটাই ইতিহাস। এর থেকে তারা কোনো রিডিং নেবে কিনা